তাহলে এখন আমরা সেকেন্ড পার্টে চলে যাচ্ছি। তো সেকেন্ড পার্টে শুরু করব তার আগে তোমাদের উদ্দেশ্যে একটা পোল লঞ্চ করছি, দেখি কে কে পোলটা অ্যান্সার করতে পারো। পোল নাম্বার 1 অন ইউর স্ক্রিন। সময় থাকবে 40 সেকেন্ড, সবাই দ্রুত অ্যান্সার করো। স্লটার্ড মানে কি? কাউকে জবাই করে ফেলা, এটাকে স্লটার্ড বলা হয়। ঈশা। লাস্ট 10 সেকেন্ড, সবাই কুইক। টাইম ইজ আপ। দেখতে পাচ্ছি তোমাদের ভেতরে মাত্র 46% কারেক্ট অ্যান্সার করেছো। অ্যান্সার হবে নাম্বার ডি। আর বাকি 54% তোমার উত্তরটা ভুল করেছো। তো কেন ভুল করেছো? কারণ সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো অনেকের চোখে পড়ে না। যেমন একজন চ্যাট বক্সে লিখেছো, ভাইয়া এ আর বি তো সেম। দেখো এ আর বি কিভাবে সেম হয়? এখানে হি আছে, এখানে হিজ আছে। হি আর হিজ কি সেম? না। তাহলে যখন আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করছি, আমরা দুটো সাবজেক্টকে যুক্ত করছি, তাই না? এইটাও একটা সাবজেক্ট, এইটাও একটা সাবজেক্ট। এটাতে কারো কোনো আপত্তি আছে বলো তো? এইটাতে কারো আপত্তি আছে কিনা যে হি অ্যান্ড আই, আর মানে দুইটা যে সাবজেক্ট, সাবজেক্টে তো আমাদের কারো আপত্তি নাই, তাই না? তাইলে হচ্ছে দুইটাই সাবজেক্ট। যদি সাবজেক্ট হয় তাহলে আমরা কি জানি? সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় আই, উই, ইউ, হি, সি। মি কি কখনো কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে? দেখো, মি কোনো বাক্যের অবজেক্ট হিসেবে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় না। সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে ব্যাপারটা এরকম হয়ে যাইতো, মি প্লে ক্রিকেট। আমরা কি সেটা বলি? বলি না তো। তার মানে কখন আমরা মি ইউজ করি? যখন কোনো বাক্যের অবজেক্ট হিসেবে বসাতে হয়। তাহলে এই জন্য মিটা হবে না। তো হিজ শব্দটা কি? হিজটা কিন্তু অবজেক্ট না। হিম হচ্ছে তোমার অবজেক্ট, আর হিজটাকে বলা হয় হচ্ছে পসেসিভ ফর্ম। আমরা যখন কারো কোনো কিছুর মালিকানা বুঝাই, কারো কাছে কোনো কিছু বিলং করে, সেটা বুঝাইতে হিজ শব্দটা ব্যবহার করি। যেমন দেখো, হিজ কার, তার গাড়ি; হিজ পেন, তার কলম; তারপরে হার ব্রাদার, তার ভাই। তাহলে হিজ একটা পজিটিভ ফর্ম, যেটাও সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় না। তাহলে বিও বাদ, সিও বাদ। তাহলে এ আর ডি এর ভিতরে ডি কেন অ্যান্সার হবে? প্রথম কথা, এ নাম্বারে দেখো অ্যান্ড দ্বারা যুক্ত দুইটা সাবজেক্ট। আমরা জানি অ্যান্ড দিয়ে যদি দুটো সাবজেক্ট যুক্ত হয় তাইলে কিন্তু ভার্বটা প্লুরাল হয়ে যায়। তো এখানে আর হওয়ার কথা ছিল, প্রথম কথা। দ্বিতীয় কথা, একটা বাক্যে যদি তুমি একাধিক পার্সনকে বসাতে চাও, তখন কিন্তু আমাদের একটা পার্সনের সিকোয়েন্স মেনটেন করতে হয়। যেমন এই সকল প্রোনাউনকে আমরা কোন ধরনের প্রোনাউন বলি? পার্সোনাল প্রোনাউন। তো পার্সোনাল প্রোনাউন নিয়ে আজকে তোমাদের ক্লাসে আলোচনা করব। এখানে জাস্ট পোলটা ব্যাখ্যা করার জন্য একটু সংক্ষেপে বলছি তোমাদেরকে। তো পার্সোনাল প্রোনাউনকে যখন আমরা পাশাপাশি একসাথে লিখব, মাথায় রাখবো প্রথমে আমরা থার্ড পার্সন, সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন বসাবো। সেকেন্ড পার্সন মানে কি? এটা হচ্ছে সেকেন্ড পার্সন। আমি যদি লিখে দিই ফার্স্ট পার্সন কারা, সেকেন্ড পার্সন কারা, থার্ড পার্সন কারা, দেখো আই, উই এরা ফার্স্ট পার্সন। ইউ হচ্ছে তোমার সেকেন্ড পার্সন। হি, সি, দে বা যে কারো নাম, সেটা হয়ে যাবে তোমার থার্ড পার্সন। অর্থাৎ একটা বাক্যে যদি তোমাদেরকে এই তিনটা পার্সনই বসাতে হয়, প্রথমে সেকেন্ড, এরপরে থার্ড, এরপরে ফার্স্ট, তাহলে ফার্স্টের আগে থার্ড চলে যায়। তাহলে দেখো ফার্স্টের আগে থার্ড চলে গেছে, এইখানে ডি নাম্বার, এই জন্য অ্যান্সার হবে হি অ্যান্ড আই আর প্রেজেন্ট। তাহলে এটাই হয় ক্ষেত্র বিশেষে 123 নিয়মটা আমরা ফলো করি। সেটা কখন ফলো করি? যখন কোনো একটা বাক্যের অর্থ পড়ে আমরা বুঝতে পারি যে বাক্যটাতে আসলে যারা সাবজেক্ট আছে তারা নিজেদের কোনো অপরাধ স্বীকার করে নিয়েছে বা ভুল বুঝতে পেরেছে, তখন আমরা সেটাকে বলি হচ্ছে তোমার 123 নম্বরের নিয়মটা। তাহলে সেটা কিভাবে বুঝবো? বাক্যে যদি গিলটি কিংবা কনফেস এই ধরনের কথা যদি উল্লেখ করা থাকে, যেমন আমি বলতে পারি আই, ইউ অ্যান্ড হি আর গিলটি। আমি, তুমি এবং সে, আমরা সবাই হচ্ছে অপরাধী, তখন 123 নাম্বার রুলটা ফলো করা হয়। আর অন্যান্য নর্মাল ক্ষেত্রে আমরা কি বলি? প্রথমে ইউ, এরপরে হি, অ্যান্ড ফাইনালি বলি অ্যান্ড আই। ইউ, হি অ্যান্ড আই ওয়েন্ট টু আ পিকনিক। তুমি, সে এবং আমি পিকনিকে গিয়েছিলাম।
তাহলে নিয়মটা ভালো করে মাথায় রাখবা যে পার্সোনাল প্রোনাউনের ক্ষেত্রে সাধারণত 231 নাম্বার নিয়মটা ফলো করা হয়, আর যদি দোষ স্বীকার করা বোঝায় তখন 123 নাম্বার নিয়মটা ফলো করা হয়। ঠিক আছে, এটাই হচ্ছে মূল কথা। আই অ্যান্ড হি আর প্রেজেন্ট, এটা কি কারেক্ট? না, এটা কারেক্ট না। প্রথমে হি বসবে, এরপরে আই বসবে। তো দেখো অনেক জায়গায় দেখবা যে 221-এর বদলে এখানে হচ্ছে 321 লেখা আছে কিছু কিছু বই পুস্তকে। ওগুলো কিন্তু টোটালি ভুল। গ্রামারে আসলে কোনো গ্রামারের নিয়মে 321 বলে কোনো নিয়ম নাই, অথবা 132-এরও কোনো নিয়ম নাই। সো কোনো বই যদি তোমরা দেখে থাকো তাহলে ওইটা কিন্তু ভুল, এখনই সংশোধন করে নিও। পার্সোনাল প্রোনাউনের সিকোয়েন্সের দুটো নিয়মই প্রযোজ্য, একটা 123, একটা হচ্ছে 231। ঠিক আছে, এইটাই হচ্ছে মূল কথা। ভাই সেকেন্ড পার্সন না থাকলে সেকেন্ড পার্সনটাকে বাদ দিয়ে মানে বাকি দুইটাকে সাজাবা। ধরো সেকেন্ড পার্সন এখানে নাই, তাহলে 31 নাম্বার নিয়মকে ফলো করবা। ধরো থার্ড পার্সন নাই, তাহলে 21 এটাকে ফলো করবা। এরকম ব্যাপারটা, এটা তো কমন সেন্স। ঠিক আছে, ওকে। হ্যাঁ ভাইয়া, আমি জানি তোমরা কোন কোন বইয়ে দেখেছো। আমি তোমাদেরটা জানি দেখেই তো তোমাদের প্রশ্নের আগে আমি বললাম যে অনেক বইয়ে লেখা আছে 132 নাম্বার নিয়ম, 231। আমি তোমাদের ওই বই পুস্তকগুলো আমিও তো পড়ে এসেছি, এখনো তো মাঝে মাঝে দেখি, ওই জন্যই বললাম যে ওই ধরনের নিয়মগুলো কিন্তু ভুল। ঠিক আছে, যাই হোক, সামনের দিকে আমরা চলে যাই। তো দেখো এখন প্রোনাউন রেফারেন্সিং নিয়ে যদি আসে, তাহলে প্রথম কথা আমরা একটা প্রোনাউন রেফারেন্সিং এর একটু অ্যান্সার করতে পারি, তাই না? তো প্রোনাউন রেফারেন্সিং মানে কি, তোমাদের কাছ থেকে একটু শিওর হতে চাচ্ছি আরো ভালো করে। দেখো প্রোনাউন রেফারেন্সিং মানে কি সবসময় নাউনের বদলে প্রোনাউন বসানো, নাকি প্রোনাউনের বদলে নাউন বসানো একটা প্রোনাউন রেফারেন্সিং হতে পারে? বলো কোনটা? দুইটাই হয় নাকি কেবলমাত্র প্রথমটা হয়? বলো, দুইটাই হয় নাকি প্রথমটাই হয়? নাউন থেকে প্রোনাউনও হতে পারে, আবার প্রোনাউন থেকে নাউনও হতে পারে, তাই না? হ্যাঁ, আমি কিন্তু নিজেও কনফিউজ ছিলাম। ঠিক আছে, তার মানে দুইটাই হতে পারে। তার মানে মোট কথা একটা বাক্যের সাবজেক্টকে বা অবজেক্টকে সেটা চিনানোর জন্য আমরা নাউন বা প্রোনাউনকে ঠিকঠাক মতো লিখবো, এটাই হচ্ছে প্রোনাউন রেফারেন্সিং এর মূল কথা। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করে দেই। আমাকে একটু, তোমরা পুরোটা পড়বা, তোমাদেরকে পড়ার জন্য 30 সেকেন্ড টাইম দিচ্ছি। সো সবাই পড়ো, 30 সেকেন্ড টাইম সবাইকে পড়ার জন্য দিলাম। আমি তোমাদের সাথে পড়তে থাকি। There lived a man in a village which had a great attraction to English. He went to a teacher in order to learn English as well as he was dull-headed. He tried his best to teach him, but the man learned only আমরা 3 English words. জি ভাইয়া, ওদেরকে পড়ার সুযোগ দাও। তুমি চ্যাট বক্সে দেখছো কি ধরনের প্রশ্ন করে? ভাই রিটেন এক্সাম কিভাবে দিব এখন? এইগুলো এই টাইপের প্রশ্নগুলো আমি আজকে টপিক রিলেটেড কোনো প্রশ্নের জবাব দিতে পারতেছি না, পুরো ফ্লাডেড হয়ে গেছে। আচ্ছা ভাইয়ারা, এই ধরনের প্রশ্ন আমরা দয়া করে স্কিপ করি, আমরা একটু টপিকের রিলেটেড প্রশ্ন করি, ঠিক আছে? তাহলে তোমরাই অনেক কিছু শিখতে পারবা যদি টাইম থাকে। তো দয়া করে মানে টপিকের বাইরে এইটা কিভাবে পড়বো, কোন বই পড়বো, বা এটা কিভাবে পরীক্ষা টরীক্ষা দিব, এই ধরনের প্রশ্নগুলো তোমাদের একদম শুরুতে বা ক্লাসের শেষে কইরো, মাঝে করার দরকার নাই। ঠিক আছে, এটা সবার প্রতি রিকোয়েস্ট থাকলো। সবাই পড়তে থাকো এটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা একটু সামনের দিকে চলে যাই। দেখো প্রথমত, আচ্ছা আজান হচ্ছে, একটু আজানটা থামুক, আমি 30 সেকেন্ড একটু টাইম দিচ্ছি, তোমরা একটু ভালো করে দেখো, আজানের মাঝখানে কথাটা না বলেই ভালো। আজানের টাইম 30 সেকেন্ড, একটু পজ থাকুক। মামুন ভাই, শাহিন ভাই আছেন? জি ভাই। ভাই চ্যাট বক্সটা একদম পুরো ইয়ে করে ফেলছে, আমার আমার কিউএনএ তে পুরো ফ্লাডেড করে ফেলছে। সব প্রশ্ন এদিকে অথরিটি দেখেন, আচ্ছা আচ্ছা কিউএনএ তে সব প্রশ্ন দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি এখন মানে চেক করে দেখতেছি। আচ্ছা ফয়সাল, বিশাল করে একটা মেসেজ দিয়েছো, তোমার উদ্দেশ্যে একটু বলতে চাই
যে ক্লাসটা শুরু থেকে যদি মনোযোগ দিয়ে করতা তাহলে একটা জিনিস নিয়ে তোমার একটু আইডিয়া থাকতো, যেটা বলেছি যে তোমাদের বইয়ের ব্যাপারে আমাদের পক্ষ থেকে ইংলিশ টিচার হিসেবে আমি বলছি যে বাজারে গেলে যদি বোর্ডের বই চাও, ফার্স্ট পেপারের জন্য তো সেম বই, এটার জন্য তো আর অন্য কিছু ধরে দেওয়ার কিছু নেই। 70 টাকা বা 75 টাকায় যে ফার্স্ট পেপার বইটা কেনা যায়, এটা সবার জন্য সেম। সেকেন্ড পেপার বাজারে অনেক বই পাওয়া যায়, অ্যাডভান্সের পাওয়া যায়, নবদূতের পাওয়া যায়, সামসাদের পাওয়া যায়। যে কোনো বই তোমরা চাইলে কিনতে পারো, না কিনলেও যদি আমাদের লেকচারগুলো ফলো করতে যাও কোথাও তোমরা আটকাবা না। সো বই কেনার ব্যাপারটা তোমাদের ঐচ্ছিক, আমাদের পক্ষ থেকে কোনো সাজেশন তোমাদের স্পেসিফিক ভাবে নাই। সো আশা করছি মানে এই সংক্রান্ত প্রশ্নগুলো আর করবা না। সো বাংলা টিচাররা হয়তো বাংলা বইয়ের ব্যাপারে বলবে, কারণ বাংলা তোমরা প্রত্যেকে কোনো না কোনো কলেজে পড়ো। যেমন আমি নটরডেম কলেজে পড়তাম, আমাদের তো 3 মাস বা 4 মাস পর পর টিচার চেঞ্জ হয়, তোমরা তো জানো। সো যখন যে টিচার আসতো তাদের নিজেদের বই ফলো করতো, তো আমরা কি করতাম, কলেজের টিচারদের দেখে আমরা বই কিনতাম। তো আমাদের উদ্ভাসের টিচার আমরা তো তোমাদের টেস্ট পরীক্ষার খাতা দেখবো না, তাই না? তোমাদের টেস্ট পরীক্ষা বা সেন্টার পরীক্ষার খাতা কে দেখবে? তোমাদের টিচাররা দেখবে। তো তোমাদের কলেজের টিচাররা যেটা সাজেস্ট করবে সেটা কেনা সবচেয়ে ভালো হয়। ঠিক আছে, হিমেল ভাইয়া কি বলেন এই ব্যাপারে? সবার নিজ নিজ কলেজটাকে ফলো করা ভালো হবে না, কারণ কলেজ থেকে তো একটা ইনস্ট্রাকশন দিবে। রাইট, সেটা কলেজে যেটা ফলো বলবে সেটাই ফলো। আমাদের এখানে কোনো স্পেসিফিক কোনো বইয়ের নাম নেই, এই কারণে আমি দেখো বইয়ের কোনো প্রশ্ন জবাবই দিইনি। ওটা কেউ মনে প্রশ্ন করছো, আমি বলছি যে কলেজে সম্মানিত টিচার বা ম্যামরা যেটা বলবে সেটাই। হ্যাঁ, এটাই ব্যাপারটা। তোমাদের নিজ নিজ কলেজ, তোমরা যে কলেজেরই হও না কেন, তোমাদের টিচারদের কোনো প্রিফারেন্স থাকলে সেই বই কিনবা। আর যদি টিচাররা বলে একটা কিনলেই হইলো, সেক্ষেত্রে আমাদেরও কথাটা সেম, কারণ বাজারে কোনো বই তোমার খুব একটা তফাৎ নাই। ঠিক আছে, তোমরা যে কোনো বইটা ফলো করতে পারো। যাই হোক, আমরা ক্লাসে চলে যাই। দেখো একটা একটা করে, প্রথম ভুলটা কোথায় আছে বলো? কোন ওয়ার্ডটা কারেকশন করতে হবে না, ভুলটা কোথায় বলো? প্রথম ভুলটা কোন শব্দে? দেয়ার লিভড আ ম্যান ইন আ ভিলেজ which had a great attraction to English। প্রথম ভুলটা কোন শব্দে আছে? সবাই একটু চ্যাট বক্সে লিখে জানাও কোন শব্দটাতে ভুল আছে। প্রথম মানে প্রোনাউন রেফারেন্সিংটা কারেক্ট করতে হবে কোথায়? এই যে দেখো সব কিউএনএ তে অ্যান্সার করতেছে। কিউএনএ তে কেন আপু ভাইরা? অ্যান্সার করতে হবে কোথায় বলো? অ্যান্সার করতে হবে চ্যাট বক্সে। তোমাদের চ্যাট বক্সটা আছে হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সারের, মানে জাস্ট হচ্ছে আমি যত প্রশ্ন করব সেটার উত্তর দেওয়ার জন্য। আর তোমাদের যদি কোনো টপিক রিলেটেড প্রশ্ন থাকে সেটার উত্তরের জন্য আছে তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার বক্স। তাইলে প্রথম ভুলটা আছে তোমার এখানে হুইচে। তাহলে দেখো, দেয়ার লিভড আ ম্যান হুইচ হ্যাড আ গ্রেট অ্যাট্রাকশন। তাহলে হুইচ একটা কোন ধরনের প্রোনাউন? হুইচ একটা রিলেটিভ প্রোনাউন। তাহলে হুইচের আগে তোমার মানে এটা কাকে রেফার করতেছে? এ ম্যানকে তোমার রেফার করতেছে, তাই না? তাহলে এখানে অ্যান্সারটা হুইচ না হয়ে কি হবে? এখানে হবে হচ্ছে হু। দেয়ার লিভড আ ম্যান ইন আ ভিলেজ হু হ্যাড আ গ্রেট অ্যাট্রাকশন টু ইংলিশ। তাহলে হুইচ না হয়ে এখানে হু হবে, কারণ এখানে হু দিয়ে আ ম্যানকে বোঝানো হচ্ছে। হি ওয়েন্ট টু আ টিচার in order to learn English as well as he was dull headed। ডাল হেডেড মানে কি? মাথায় বুদ্ধি শুদ্ধি নেই এরকম। সে একজন টিচারের কাছে যায় ইংরেজি শেখার জন্য, কারণ সে হচ্ছে ইংরেজিতে মানে বেশ কাঁচা ছিল। ঠিক আছে, তাইলে এখানে কোনো সমস্যা নাই। হি ট্রাইড হিজ বেস্ট টু টিচ হিম। তাহলে এখানে হি ট্রাইড টু টিচ হিম, কার কথা বলা হচ্ছে? তাহলে এখানে হিটাকে কিন্তু আমাদের চেঞ্জ করে দিয়ে দিতে হবে দ্য টিচার, না হলে কিন্তু প্রোনাউন রেফারেন্সিংটা আমাদের ক্লিয়ার হবে না। তাহলে হিকে চেঞ্জ করে আমরা অ্যান্সার করব দ্য টিচার ট্রাইড হিজ বেস্ট টু টিচ হিম বাট দ্য ম্যান লার্নড অনলি 3 ইংলিশ ওয়ার্ডস। অ্যান্সার হবে ইয়েস, নো অ্যান্ড ভেরি গুড। তারপরে দেখো, though the man did not know anything, did not the meaning of it, he used them frequently in his conversation। তাহলে দেখো এখানে দেম দিয়ে কাকে বোঝানো হচ্ছে সেটা কিন্তু তোমার মানে খুব একটা ক্লিয়ার না। তাহলে এখানে দেম না দিয়ে এখানে আমরা কি দিব? দোজ দিব। তাইলে দোজ, বা তুমি এখানে চাইলে দোজ ওয়ার্ডস দিতে পারো বা অন্য কিছু দিতে পারো। ঠিক আছে, ওকে, এখানে দিতে পারো হচ্ছে দোজ ওয়ার্ডস। আচ্ছা ভাইয়া, চ্যাট বক্স কি ওপেন হয়ে গিয়েছে কিনা একটু দেখবেন? যে চ্যাট বক্স মনে হয় ওপেন হয়ে গিয়েছে, একটু এটা বন্ধ করে দেন শাহিন ভাই বা মামুন ভাই কেউ থাকলে। ওদিকে তুমি দেখো 114টা প্রশ্ন দিছে আননেসেসারি। আচ্ছা, এটা কেমন একই এরকম কথা। হলো কেন আমি তো বুঝলাম না। এটা তো তোমার চ্যাট বক্স। আচ্ছা, তোমাদের চ্যাট বক্স অল প্যানেলিস্ট করে দেওয়া হয়েছে, আর কারো মেসেজ কারো কাছে যাবে না। যাই হোক, খেয়াল করো। তাহলে হি ইউজড দোজ ফ্রিকোয়েন্টলি ইন হিজ কনভারসেশন, এখানে দেম না দিয়ে দোজ ওয়ার্ডস দিয়ে স্পেসিফাই করে দিতে হবে। তাহলে এটা কি হবে? দোজ ওয়ার্ডস ফ্রিকোয়েন্টলি ইন হিজ কনভারসেশন। তো গেল এরপরে, অ্যান্ড ফাইনালি
He did not understand that a little learning is a dangerous thing and very soon he would be victim of it. তো দ্যাটস টোটালি ফাইন, এখানে কিন্তু আর কোনো সমস্যা নাই। তাহলে মোটামুটি ভুল এই সব জায়গাতেই। তো ঠিক আছে, এছাড়া কি আর কারো কাছে কোনো ভুল চোখে পড়ছে? দেখো, দেয়ার লিভড আ ম্যান, এখানে হুইচ না হয়ে হু হবে। এখানে হি ট্রাইড বেস্ট টু টিচ হিম, এটা হলো। অ্যান্ড ফাইনালি হচ্ছে তোমার হি ইউজড দোজ ওয়ার্ডস। এই তিনটা ছাড়া কিন্তু আর কোনো ভুল আমাদের চোখে পড়ছে না। তাহলে আবার আমরা একটু সামনের দিকে চলে যাই, দেখি আরেকটা পোল লঞ্চ করছি তোমাদের সাথে, ঠিক আছে? দেখো পোল নাম্বার 2 সবার সামনে, সবাই একটু দেখি অ্যান্সার করো। আবার বললে ভালো হতো, ক্লাসে যে মনোযোগ দিচ্ছ না এজন্যই আবার বলছো তোমরা। ক্লাসে মনোযোগ দিলে কোথায় অ্যান্সার করতে হবে কোনটা, এটা তো পারতে অ্যাটলিস্ট। তোমরা এখনো দেখতে পাচ্ছি প্রচুর স্টুডেন্ট এখানে, 70-80টা শুধু অ্যান্সার কোয়েশ্চেন অ্যান্সার বক্সে। তোমরা কি ভুলে যাচ্ছ আপু ভাইরা? বলো। অ্যান্সার হবে হচ্ছে তোমার কোনটা? দে ডেভেলপড আ প্রোগ্রাম ড্যাশ হ্যাজ বিন রিফাইন্ড মেনি টাইমস ওভার দ্য ইয়ার্স। অ্যান্সার কি হবে সবাই একটু জানাও। আচ্ছা, যখন পোল অ্যান্সার করছো তখন তো আর চ্যাটে লেখার দরকার নেই আপু ভাইয়েরা। তোমরা আজকে প্রথম, এজন্য একটু বলে দিচ্ছি, নেক্সট ক্লাসগুলোতে কিন্তু বলা হবে না। তো তোমরা এগুলো করলে কিন্তু সময় তোমাদের নষ্ট হবে। যখন পোল অ্যান্সার করতেছো তখন পোলে অ্যান্সার করলেই হয়ে যাবে। আমাকে চ্যাটে লিখে বলার দরকার নাই যে ভাই এটার অ্যান্সার সি হবে, জাস্ট পোলে ভোট দাও। তোমাকে যখন 5 বছর পর পর নির্বাচনে তোমার ধরো বয়স হয়ে গেছে, ভোট দিতেছো, তুমি ভোট দিছো, ওটা কাউন্ট হয়ে গেছে, তোমাকে ওটা দেখানোর জন্য মুখে বলে বেড়ানো দরকার নেই যে আমি আজকে ধানের শীষে বা নৌকা মার্কায় ভোট দিয়ে আসছি, ঠিক আছে? ব্যাপারটা এখানে ওই রকম, যে পোলে অ্যান্সার করছো দ্যাটস ফাইন, আর কিছু কিন্তু এখানে বলার কিংবা লেখার দরকার নাই। তাইলে এখানে দেখো অ্যান্সারটা হবে, অনেকেই পেরেছো, অ্যান্সার হবে সি নাম্বারটা, দ্যাট। অ্যান্সারটা হবে সি নাম্বার, দ্যাট। দে ডেভেলপড আ প্রোগ্রাম ড্যাশ হ্যাজ বিন রিফাইন্ড মেনি টাইমস ওভার দ্য ইয়ার্স, দ্যাট হ্যাজ বিন। তাহলে দ্যাট না থেকে এখানে কোন শব্দটা হয় বলো তো? দ্যাট না থেকে এখানে অন্য কোন শব্দটা বসতে পারে বলো? ধরো এখানে অপশনে দ্যাটটা নাই, তাহলে অন্য কোন শব্দ বসতে পারতো? ভেরি গুড, দ্যাট না থেকে এখানে হুইচ থাকতে পারতো। তার মানে রিলেটিভ প্রোনাউন মানে কি? রিলেটিভ প্রোনাউন শব্দের অর্থই হচ্ছে অন্য কাউকে রিলেট করবে সে। অন্য কাউকে রিলেট করা বা বাক্যে পূর্বে বসা কোনো নাউন কিংবা প্রোনাউনকে তোমার নির্দিষ্ট করে তার একটা নতুন অর্থ প্রকাশ করা, সেটাকে আমরা বলি হচ্ছে তোমার একটা রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে? তো রিলেটিভ প্রোনাউন যদি ব্যক্তিবাচক হয় তাহলে সেক্ষেত্রে আমরা হু বসাই। এখানে তো দে কে রিলেট করছে না, কাকে রিলেট করছে? আ প্রোগ্রামকে। প্রোগ্রাম কি কোনো ব্যক্তি বা পার্সন? তাহলে তো হু বসতে পারে না। তাইলে কি বসবে? বস্তুর ক্ষেত্রে এখানে হুইচ অথবা দ্যাট বসবে, ঠিক আছে? তাহলে অ্যান্সার কি হবে? দে ডেভেলপড আ প্রোগ্রাম হুইচ হ্যাজ বিন অথবা দ্যাট হ্যাজ বিন রিফাইন্ড মেনি টাইমস ওভার দ্য ইয়ার্স। তাহলে অ্যান্সার এখানে দ্যাট হবে। যদি বুঝে থাকো আলহামদুলিল্লাহ ভালো, না বুঝলে সমস্যা নাই। দেখি আরেকটা প্রোনাউন রেফারেন্সিং তোমাদেরকে আগে পড়তে দিচ্ছি, 30 সেকেন্ড। সবাই একটু পড়ো, 30 সেকেন্ড পরে আমি বলা শুরু করব। হ্যাঁ, প্রোনাউন রেফারেন্সের কোনো রুলস দিবেন না। প্রোনাউনের রুলস আছে, বাট প্রোনাউন রেফারেন্সিং এর কোনো রুলস নাই আলাদা করে। দেখো এখন শুরু করে দেই। women are nowadays as important as men in society। তার মানে সমাজে তোমার হচ্ছে পুরুষদের পাশাপাশি নারীরাও বর্তমানে সমান গুরুত্বপূর্ণ। এখানে শি না হয়ে প্রথমটা হয়ে যাবে দে। দে কনস্টিটিউট নিয়ারলি হাফ অফ আওয়ার টোটাল পপুলেশন। আমাদের মোট জনসংখ্যার অর্ধেকই তাদের নিয়ে গঠিত। নো নেশন ক্যান রিয়েল প্রোগ্রেস কিপিং হাফ অফ ইট না হয়ে এখানে কি হবে? হাফ অফ। এখানে কি বসবে বলো? হাফ অফ। এখানে কি সাবজেক্টিভ ফর্ম না অবজেক্টিভ ফর্ম, কোনটা বসবে? এখানে হবে হচ্ছে তোমার দেম বসবে, ঠিক আছে? তাইলে এখানে দেয়ার হবে না ভাইয়া, হাফ অফ। দেয়ার থাকলে তারপরে অন্য কিছু দিতে হতো। তাহলে দেখো, নো নেশন ক্যান রিয়েল প্রোগ্রেস কিপিং হাফ অফ দেম ইন দ্য ডার্ক। তার মানে কোন জাতি তাদের জনসংখ্যার অর্ধেককে অন্ধকারে রেখে তারা অগ্রসর হতে পারে না, ঠিক আছে? তাহলে রিয়েল প্রোগ্রেস কিপিং হাফ অফ দেম ইন দ্য ডার্ক।
এখানে ইটের বদলে দেম হবে। উইদাউট দ্য আপলিফট অফ উইমেন it is not at all possible. Again, without education women can not be uplifted. ঠিক আছে, so proper education should be given to, এখানে হার না হয়ে কি বসবে, এখানে হার না দিয়ে them দিতে হবে, so given to them so that they can work hard in hand with men in all development programs. তাইলে ভুল ছিল এই চারটা জায়গাতেই, খুব সহজ ছিল কিন্তু। অনেকে বলতেছো ইজি, কিন্তু আমাদের টার্গেট তো সবাইকে শেখানোর। অনেকে এখানে ইটের জায়গায় দেম না দিয়ে দেয়ার দিচ্ছ। মাথায় রাখবা, তোমাদের একটা জিনিস বলে রাখি, ছোট ছোট করে জিনিস শিখাবো। দেয়ার শব্দটা কখনোই কোনো বাক্যে একা একা বসতে পারে না। দেয়ারের পরে তোমার অন্য একটা নাউন কিংবা প্রোনাউন অবশ্যই বসবে, বেশিরভাগ সময় নাউন বসে। যেমন দেখো দেয়ার হাউস, তুমি যদি বলো যে দেয়ার শব্দটাকে একা ব্যবহার করতে চাও, তখন সেটা দেয়ার হয় না, দেয়ার্স হয়ে যায়। যেমন দেখো দ্য হাউস ইজ দেয়ার্স, বাড়িটা তাদের। তুমি কি দেয়ার দিয়ে শেষ করতে পারবা? দা হাউস ইজ দেয়ার বলতে পারবা না, দেয়ার্স বলতে হবে। তাহলে এখানে দেয়ার কোন ভিত্তিতে দিতে চাও? তাহলে অনেক কিছু শেখার বাকি আছে আমাদের, যে হাফ অফ এরপরে হচ্ছে আমাদের একটা অবজেক্টিভ ফর্ম বসবে। ঠিক আছে ভাই, হাফ অফ ইটস, এটা পপুলেশন কেন দিবা? হাফ অফ মানে দেম দিয়ে দিতে পারো, তাইলেই হয়ে যাবে, আর কিছু না। ভাই অলওয়েজ 5টা ভুল থাকে। হ্যাঁ, এখানে হয়তো কিছু কারেকশন করা আছে, যেমন দেখো এইখানে তোমার মেন না দিয়ে দেম দিয়ে দিতে পারে, তখন তোমরা দেমটাকে চেঞ্জ করে এখানে মেন দিয়ে দিবা। ঠিক আছে, এটাই হচ্ছে মূল কথা। তারপরে দেখো উইদাউট আফটার ইট ইজ নট এট অল পসিবল, না এখানে ইট কেন চেঞ্জ হবে? এই ইট দিয়ে তো উইমেনকে বুঝাচ্ছে না, আপলিফটটাকে বুঝাচ্ছে। মানে এইটা সম্ভব না যে মানে কোনো কিছু করা, এটা উমেনকে বুঝাচ্ছে না, সেই জন্য। ভুল সংখ্যা কি নির্দিষ্ট থাকবে? নর্মালি তোমার 5টাই থাকে, একটা আগে পরে হতে পারে, সাধারণত 5টা ভুলই থাকে। তো এটা যেহেতু তোমাদের প্র্যাকটিসের ক্লাস, তো এটা কিন্তু মেনটেন করা আমাদের দরকার নাই যে আসলে 4টা ভুল আছে নাকি 5টা ভুল আছে। তো যাই হোক, আরেকটা প্রোনাউন রেফারেন্স যদি একটু প্র্যাকটিস করি, দেখো ইন অর্ডার টু নো ওয়েদার আ নেশন ইজ রিচ অর পুর হি ডাজ নট নিড টু বি, এখানে কি বলবো আমরা বলো? না ভাইয়া, ওখানে রিয়াল না হয়ে রিয়েলি হবে না, ওটা রিয়েলি বসবে। এগুলো আস্তে ধীরে শিখবা, যখন আমরা অনেক পার্টস অফ স্পিচ নিয়ে পড়বো তখন আস্তে ধীরে শিখবা যে কখন রিয়েলি বসে, কখন অ্যাডজেক্টিভ হয়, কখন অ্যাডভার্ব হয়, এগুলো সব শেখানো হবে। তো একটা একটা করে আগাই, ওখানে রিয়াল থাকবে, রিয়েলি হবে না। তাহলে দেখো ইন অর্ডার টু নো ওয়েদার আ নেশন ইজ রিচ অর পুর, এখানে হি না হয়ে কি হবে? It does not need to count the number of its palatial building and monuments of the number of those people which enjoy a high standard of living. তো ঠিক আছে, এখানে কি বসবে? হি এর বদলে ইট বসবে। It is enough to count the number of, এখানে দেয়ার না বলে ইটস লিটারেট পিপল, তাহলে এখানে তোমার ইটস দিতে হবে। ঠিক আছে, তাহলে কি দিতে হবে? ইটস। আর এখানে ইটস প্যালাটিয়াল নাম্বার অফ দোজ পিপল, এখানে হুইচ না দিয়ে কি দিতে হবে বলো? এখানে হুইচ না দিয়ে its palatial buildings and monuments or the number of those people, এখানে which না দিয়ে দিতে হবে আমাদের who enjoy a high standard of living. The rate of illiteracy or তোমার literacy in a country determines whether a country is rich or poor, developed or underdeveloped. Illiteracy is a curse because it keeps people ignorant and detached. him না হয়ে কাকে বোঝানো হচ্ছে? people plural, এই জন্য হিমের বদলে them হবে, them from the world. This takes him না হয়ে এখানে হবে them, this takes them to the level no better than a beast, মানে এটা তাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যায় যদি কেউ পড়াশোনা না করে, যে পশু আর মানুষের ভেতরে কোনো তফাৎ তখন থাকে না। ঠিক আছে ভাই, ন্যাশনের ক্ষেত্রে সি হয় কিনা দেখো, এখানে ন্যাশন বলতে কি বাংলাদেশের কথা বোঝানো হয়েছে? ইয়েস অর নো? বাংলাদেশের কথা বোঝানো হয়েছে কিনা বলো? নির্দিষ্ট করে কিন্তু বলা হয় নাই যে কোন দেশের কথা বলা হচ্ছে। তো সাধারণত প্রত্যেকটা দেশের পার্সপেক্টিভে তারা নিজের মাতৃভূমিকে সি হিসেবে প্রকাশ করে, কিন্তু আমেরিকার একজন মানুষ তোমার বাংলাদেশেরকে তোমার সি লিখার জন্য সে বাধ্য না। তেমনি ভাবে আমরা আমাদের দেশের মানুষ আমেরিকা, ব্রিটেন, তাদেরকেও সি কিংবা হি দিয়ে লিখবো না। তার মানে যখন আমাদেরকে নির্দিষ্ট করে দেয়া নাই কোন দেশের কথা বলা হচ্ছে, তখন আমরা ইট দিব। যদি বলা থাকে বাংলাদেশের কথা, তখন আমরা সি দিব। কথা কি ক্লিয়ার নাকি পার্থক্য মানে ভেজাল আছে বলো? কথা কি ক্লিয়ার কিনা সবার কাছে? যে বাংলাদেশের কথা উল্লেখ থাকলে আমরা দিব হচ্ছে তোমার ইজ মানে সি, আর বাংলাদেশের কথা উল্লেখ না থাকলে ইট দিব। একজন লিখেছো ভাই প্যালাটিয়াল মিনিং কি? প্যালাশিয়াল বা প্যালাটিয়াল দুটোই উচ্চারণ করা হয়। প্যালাশিয়াল মানে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, বা হচ্ছে তোমার প্রাসাদের মতো, যেগুলো হচ্ছে প্রাসাদের মতো মানে বড় আকারের বিল্ডিং, সেগুলোকে আমরা মানে হচ্ছে প্যালাশিয়াল, বা প্যালেস থেকে তোমার প্যালাশিয়াল,
সেখান থেকে আমরা প্যালাসিয়াল বিল্ডিং বলে থাকি। ঠিক আছে ভাইয়া, প্রোনাউন রেফারেন্সিং খাতায় কিভাবে লিখবো? একটা সুন্দর প্রশ্ন করেছো। এটাকে শুধু অ্যান্সার গুলো লিখলে হবে না, জাস্ট উপরে লিখবা অ্যান্সার টু দা কোয়েশ্চেন নাম্বার এত, তারপরে পুরো প্যাসেজটাকে তুমি লিখবা কারেকশন দিয়ে, জাস্ট যেখানে যেখানে কারেকশন করেছো তার নিচে আন্ডারলাইন করে দিবা, বাস কাহিনী শেষ। ভুলটা তোলার দরকার নেই, জাস্ট কারেকশন লিখবা, এরপরে নিচে আন্ডারলাইন করে দিবা। ডিটারমাইন মানে কি ভাই? ডিটারমাইন মানে হচ্ছে নির্ধারণ করা। ঠিক আছে, ওকে, তাহলে এটাই হচ্ছে মূল কথা। ওকে, আর কিছু? একজন লিখেছো ভাই টেক্সট থাকলে তো দেম হওয়ার কথা। ভাইয়া এই টেক্সের সাবজেক্টটাকে দিস, এই জন্য এটা টেক্স হয়েছে। তাহলে দিস থেকে যদি দোজ হইতো তাইলে এখানে টেক বলতাম। এটা তো অবজেক্ট, অবজেক্টের সাথে কি ভার্বের সম্পর্ক থাকে? বলো। আমরা কি বলি দ্য টিচার টিচেস, দ্য টিচার লিখলাম, দ্য টিচার টিচেস দ্য স্টুডেন্টস। তাহলে স্টুডেন্টস আছে দেখে কি এখানে টিচেস এর সাথে থেকে ইএসটা উঠে যাবে, টিচ হবে? বলো, তাহলে এগুলো কি ধরনের প্রশ্ন বলো? তাহলে এই ধরনের প্রশ্ন করলে হবে? তোমরা কলেজে উঠছো না, অনেকদিন পড়াশোনা করে করে আসছো না, তাহলে তো বুঝতে হবে যে সাবজেক্টটা কখন চেঞ্জ হয়, মানে ভার্বটা কখন চেঞ্জ হয় সাবজেক্টের সাথে। অবজেক্টের সাথে কি ভার্বের কোনো সম্পর্ক থাকে? না, অবজেক্টের সাথে ভার্বের কোনো সম্পর্ক থাকে না। ঠিক আছে, অনেকে বলতেছো ভাই বুঝবো কিভাবে? তো ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে আপু ভাইয়েরা। যাও, 1 মিনিট না পড়ে তোমাদের একটু আগে সাজেশন দেই। প্রথম কথা, তোমরা তো হয়তো অনলাইন ক্লাস অনেকে নতুন বা পুরাতন, তো পুরাতন মানে পুরাতনরা এত বেশি প্রশ্ন করছে না, নতুনরা সেই পার্সেন্টেজটা আমরা জানি না। বাট তোমাদের প্রতি একটা সাজেশন থাকবে, ক্লাসের মাঝখানে মনোযোগ দেওয়াটা বেশি দরকার। তো মনোযোগ কিভাবে দিবা জানো? যেমন আমি যখন এখানে লিখছি হোয়াইট বোর্ডে, তখন যদি লেখার মাঝখানে তোমাদের চ্যাট বক্সটা পড়তে যাই, আমার মনোযোগে কিন্তু খানিকটা বিঘ্ন ঘটে। তেমনি ভাবে তোমরা যদি ক্লাসে পড়তে পড়তে একটু পরপর একটা করে যদি কোয়েশ্চেন করতে মন চায়, বাট একটু পরপর যদি আমার একটা করে অ্যান্সার বলতে মন চায়, তাইলে কিন্তু আর ক্লাসে মনোযোগটা থাকে না। তখন কি করবা, যে ভাইয়া একটা জিনিস পড়াই গেছে ঠিকই, বাট একটু পরে বলবা যে ভাইয়া ওইটার মিনিং যেন কি বলছেন ভাইয়া বুঝি নাই। আসলে তুমি বুঝতে পারতা ঠিকই যদি তোমার মনোযোগটা থাকতো। যেহেতু অনলাইন ক্লাস, স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে হয় একটা দীর্ঘ সময়, এমনিতেই মনে কম থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যতক্ষণ ক্লাস হয় ততক্ষণ মনোযোগ দিয়ে ক্লাসটা করব, প্রশ্ন করার টাইমে প্রশ্ন করব। আমি দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা স্টুডেন্ট কয়েকটা নাম ঘুরে ফিরে আসতেছে, তারা শুধু প্রশ্নই করে যাচ্ছে। তাহলে প্রশ্নই যদি করো তাহলে তুমি ক্লাসটা শুনছো কখন? আমরা তো আর প্রোডিজি না যে আমাদের ব্রেন একসাথে দুটো কাজ করবে। তুমি কি একসাথে কখনো করতে পারবা যে মুভি দেখতেছো, মুভি দেখতে দেখতে তুমি হচ্ছে একটা সিরিয়াস মুডে পরীক্ষা দিচ্ছ? তোমার কনসেন্ট্রেশনে ব্রেক ঘটবে না, দেখবা মুভি একটু পর পজ করা লাগতেছে, বাট লেখা থামাই দিতে হচ্ছে। দুইটা কি তুমি 2 ঘন্টার ভিতরে একটা সিনেমার একটা মুভি দেখে শেষ করতে পারবা? পারবা না। তাহলে তাহলে তোমাদের প্রতি রিকোয়েস্ট যে পড়ার টাইমে আমরা পড়ি, প্রশ্ন করার টাইমে প্রশ্ন করব। তাছাড়া আমি যতই পড়াই না কেন, তাহলে এই যে দেখো অনেকে বলতেছো ভাইয়া প্রোনাউন রেফারেন্সিং কিভাবে করব? মাত্রই তো বললাম ভাইয়া, খাতায় লেখার সময় কিভাবে প্রোনাউন রেফারেন্সিং করতে হয়। প্রথমে উপরে অ্যান্সার টু দা কোয়েশ্চেন নাম্বার লিখবো, এরপরে পুরো প্যাসেজটাতে প্রোনাউন যেখানে যেখানে ভুল ছিল ওইটাকে কারেক্ট করে এরকম করে আমরা প্যাসেজ আকারে লিখবো। তো যেখানে যেখানে কারেকশন এনেছি জাস্ট ওইটার নিচে আন্ডারলাইন করে দিব, বাস। এটা কি 2 বার বলার কিছু? তাহলে যাদের মনোযোগ ছিল তারা তো একবারেই বুঝেছে। তার মানে আমাদের কিন্তু মনোযোগের ঘাটতি আছে, মনোযোগটা নিয়ে আসতে হবে ক্লাসের ক্ষেত্রে। ঠিক আছে, হ্যাঁ পাংচুয়েশনের মতো, এক্স্যাক্টলি আদিত্য, পাংচুয়েশনের মতো। তো যাই হোক, প্রোনাউন রেফারেন্সিং বাকিগুলো করবা। তো তোমাদের অনেকেই জিজ্ঞেস করতেছো ভাই প্রোনাউন রেফারেন্সিং এর রুল পড়ানো হবে না? জেনে রেখো প্রোনাউন রেফারেন্সিং এর আলাদা করে কোনো রুল নাই। তোমরা যদি টাইপস অফ প্রোনাউন গুলো ভালো করে চিনতে পারো, প্রোনাউন রেফারেন্সিং গুলো এমনিতেই বুঝতে পারবা। ঠিক আছে ভাই, বাংলাদেশের ক্ষেত্রে সি না দিয়ে ইট দিলে প্রবলেম হবে। তো তুমি আগে পরে দেখে নিবা, যদি দেখো কোথাওই সি বা ইটের ব্যবহার নাই, তখন তুমি যে কোনোটা ব্যবহার করতে পারো। যদি কোথাও দেখো যে একবার সি এর ব্যবহার করছে, তাহলে পুরোটাই সি এর ব্যবহার করতে হবে। আর যদি দেখো একবার ইটের ব্যবহার করছে, তাহলে ওটাই কন্টিনিউ করতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে মূল কথা। দেখো, আরেকটা পোল লঞ্চ করছি, পোলের পরে তোমাদের প্রোনাউনের ক্লাসিফিকেশন গুলো একটু বুঝাই দিব। সো পোল নাম্বার 3 অন ইওর স্ক্রিন।
দ্রুত অ্যান্সার করো, লাস্ট 10 সেকেন্ডস। চ্যাট বক্সে দেখছো একজন লিংক শেয়ার করছে। জি ভাইয়া, এগুলো আর বলতেছি না কিছু, আজকে ওদের প্রথম ক্লাস, আর কি বলবো ভাই বলেন। এই শাহিন ভাই একটু চেক করেন যে সাইদ হামজা, এটা হুইজ দিস? ওকে, টাইম ইজ আপ, পোলটা এন্ড করে দিচ্ছি। আমার এখানে নট রেসপন্ডিং দেখাচ্ছে, ভাইয়া পজ করে দিয়েন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ডান। দেখো এখানে অনেকে অ্যান্সার করেছো এ নাম্বারটা, ভেরি গুড, কিন্তু তারপরে ভুলের সংখ্যাটা অনেক বেশি। অ্যান্সার হবে এ নাম্বার, 47% উত্তরটা ভুল করেছো, ঠিক আছে। 47%-এর উত্তরটা ভুল, বাকিদেরটা কারেক্ট হয়েছে। তাহলে নিচের কোনটা কারেক্ট সেন্টেন্স? তো একজন প্রশ্ন করেছিল যে ভাই একটা বাক্যে কোন প্রোনাউনটা ভুল আছে সেটা চিনবো কিভাবে। ধরো একটা বাক্যে তোমার দ্য সিস্টার্স লাভ ওয়ান অ্যানাদার দেয়া আছে, তো তোমার জানতে হবে যে ওয়ান অ্যানাদার কখন বসে, ইচ আদার কখন বসে। তো তোমরা 53% অ্যান্সার করছো এ নাম্বারটা, কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি এই নাম্বারটা অ্যান্সার হবে না, আমি তো খেয়ালই করি নাই। অ্যান্সার হবে হচ্ছে তোমার বি নাম্বারটা। বি নাম্বার কয়জন অ্যান্সার করছো? মাত্র 21%। তার মানে 80%-এর উত্তর কিন্তু ভুল হয়, 80%-এর উত্তর কিন্তু তোমার ভুল। অ্যান্সার হবে বি নাম্বারটা। কেন বি নাম্বারটা হবে ভালো করে খেয়াল করো। 80%, আমি প্রথমে খেয়ালই করি নাই, আমি মনে করছি মেজরিটি যেহেতু অ্যান্সার করছো তাহলে এ হবে, আমি মাত্র দেখলাম। দেখো ভুলটা কিভাবে চোখে পড়বে। ইচ আদার আর ওয়ান অ্যানাদার, এদেরকে বলা হয় হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। যাই হোক, মানে পারস্পরিক সম্পর্ক বোঝায় ইচ আদার, ওয়ান অ্যানাদার। আমরা যেমন বিটুইন আর অ্যামং এর ব্যবহার জানি না, বিটুইন কখন বসে, দুয়ের ভেতর কথা হইলে বিটুইন বসে, আর যদি দুয়ের অধিক হয় সেক্ষেত্রে কিন্তু অ্যামং বসে। তেমনি ভাবে যখন দুইজনের ভিতর আলোচনা করা হয়, দুইজনকে পারস্পরিক সম্পর্ক বোঝায়, তখন ইচ আদার শব্দটা বসে, আর দুয়ের অধিক হয়ে গেলে সেখানে ওয়ান অ্যানাদার বসে। তাহলে থ্রি সিস্টার্স, এইটা তো সবাই বুঝো যে থ্রি মানে যে দুয়ের থেকে বেশি, এটা তো জানি। তার মানে এখানে যদি টু সিস্টার্স থাকতো তাইলে প্রথমটা অ্যান্সার হইতো, যেহেতু থ্রি আছে প্রথমটা ভুল। এখানে ওয়ান অ্যানাদার আছে, তারপর এটা ভুল, কেন ভুল পরে আসছি। এখানে ইচ আদার আছে, তার মানে এটাও ভুল। তাহলে বাকি থাকে হচ্ছে নাম্বার সি, দ্য থ্রি সিস্টার্স লাভস ওয়ান অ্যানাদার। তো থ্রি সিস্টার্স সিঙ্গুলার নাকি প্লুরাল? এটা প্লুরাল, তাহলে প্লুরালের পরবর্তীতে কি ভার্বের সাথে কখনো এস বাই এস যুক্ত হয়? নেভার। বাকি থাকে কোনটা? নাম্বার বি। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে ভেঙে ভেঙে শিখতে হবে, কেবল তখনই আমরা প্রোনাউন রেফারেন্সিং এ অ্যান্সার করতে পারবো। তাহলে দুইয়ের অধিককে যদি তুলনা করা হয় তাহলে তখন হচ্ছে ওয়ান অ্যানাদার, দুইয়ের অধিক। আর যদি দুইজন বুঝায় এক্স্যাক্টলি দুইজন, তাহলে ইচ আদার বসে। তাহলে এখানে অ্যান্সার হতে পারতো দ্য টু সিস্টার্স লাভ ইচ আদার, যেহেতু টু নাই থ্রি আছে, সেজন্য অ্যান্সারটা হবে ওয়ান অ্যানাদার। ঠিক আছে, এটাই হচ্ছে মূল কথা। তো একটু সামনের দিকে চলে যাই, যে ভাইয়া দেখো এগুলো ইনডেফিনিট প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, এরকম অনেক কথাবার্তা আছে। তো একটা জিনিস তোমাদেরকে একটু দেখাই রিলেটিভ প্রোনাউনের ব্যাপারটা। শি ইজ দ্য লাস্ট ক্যান্ডিডেট ড্যাশ অন টু প্রাইজেস। অ্যান্সারটা কি হবে বলো তো? এবিসিডি কোনটা হতে পারে অ্যান্সার, কি মনে হয়? দেখো কিভাবে বুঝবা কোথায় ভুল আছে কোথায় ঠিক আছে। তো এটা দিয়ে তোমাদের একটা নিয়ম এখন একটু বিস্তারিত শিখাই দিব। এইটাই যদি পারো তাহলে তোমাদের একটা বড় অংশের ঝামেলাটা দূর হয়ে যাবে। ভালো করে খেয়াল করো, আমি বাক্যটাকে তোমার এখানে ধরে নিচ্ছি। তোমার পরীক্ষায় দেয়া আছে হচ্ছে একটা হুম, এই হুম দেয়া আছে পরীক্ষায়। তুমি এটাকে দেখে তোমার মনে হতে হবে যেটা ভুল, এটাকে চেঞ্জ করে তোমার অন্য কিছু বসাতে হবে। তো এটার অ্যান্সার হয়তো হু, মাথায় রাখবা হু না থাকলে তখন দ্যাটটাকে অ্যান্সার করা যেতে পারে। তো দ্যাট বস্তুর ক্ষেত্রেও বসতে পারে, দ্যাট ব্যক্তির ক্ষেত্রেও বসতে পারে। যেহেতু তোমাদের অপশন থাকবে না, তাই দ্যাটের ব্যবহারটা তোমাদের করার দরকার নাই, তোমরা চোখ বন্ধ করে এখানে হু অ্যান্সার করবা, ঠিক আছে। এখানে হু অ্যান্সার করবা, বাট জেনে রাখো কখনো যদি রিলেটিভ প্রোনাউন হিসেবে হু বসে যে জায়গায়, সেখানে যদি হু এর কথা উল্লেখ না থাকে, সেখানে দ্যাট এর কথা উল্লেখ থাকতে পারে। তাহলে এখানে হুইচটা কেন বসবে না? কারণ সি হচ্ছে একটা তোমার ব্যক্তি, ব্যক্তির পরে কখনো হুইচ শব্দটা বসে না। এখানে একটা সাবজেক্ট দরকার, তাই হুম না বসে এখানে হু বসবে। কেন হু বসবে এটার জন্য লজিকটা ভালো করে বুঝো। তাইলে হু একটা সাবজেক্টিভ ফর্ম, তাই না?
আমরা তো এটা জানি যে বাক্যের সাবজেক্ট হিসেবে হু বসে আর অবজেক্ট হিসেবে কে বসে, অবজেক্ট হিসেবে বসে হচ্ছে তোমার হুম, তাই না? তো মাথায় রাখবা একটা বাক্যে ঠিক যতগুলো সাবজেক্ট থাকে ঠিক ততগুলো ফাইনাইট ভার্ব থাকে। গতকালকে ক্লাসে ওরিয়েন্টেশন যে ক্লাসটা ছিল সেই ক্লাসে বলেছিলাম তাই না, একটা বাক্যে যতগুলো সাবজেক্ট ঠিক ততগুলো ফাইনাইট ভার্ব, আর একটা বাক্যে অবজেক্টের জন্য কোনো ফাইনাইট ভার্ব থাকে না। ফাইনাইট ভার্ব কোনগুলো? যেগুলোকে দেখে টেন্স চেনা যায়। তাহলে দেখো ইজকে দেখে চেনা যাচ্ছে এটা প্রেজেন্ট টেন্স, তাহলে ইজ এর জন্য সাবজেক্টটা কি? শি। তাহলে ইজ এর জন্য একটা সাবজেক্ট আছে শি। এইখানে দেখো ওন, এই ওনের জন্য এই বাক্যে কি কোনো সাবজেক্ট আছে আমাকে বলো তো? এই ওনের জন্য এই বাক্যে কি আর কোনো সাবজেক্ট আছে কিনা, ইয়েস অর নো জানাও। এই বাক্যে ওনের জন্য আর কোনো সাবজেক্ট নাই। অনেকে বলতেছো শি, শিকে তো ইজ নিয়ে গেছে, তাহলে শি আর ইজ এ কাটাকাটি, বাকি থাকে ওন। এই ওনের জন্য আমার কাছে কোনো এক্সট্রা সাবজেক্ট নাই, তাহলে এক্সট্রা সাবজেক্ট আমি কই থেকে নিয়ে আসবো? এখানে যদি হুম বসাই সে কি কোনো সাবজেক্ট হইলো? হইলো না। তাইলে আমি কি বসাবো এখানে? এখানে বসাই দিব আমি হচ্ছে হু। বুঝতে পেরেছো? তাহলে শি ইজ দ্য লাস্ট ক্যান্ডিডেট হু ওন 2 prizes। বা এখানে হু না দিয়ে দ্যাটও দিতে পারো, কারণ হু অথবা দ্যাট এরা একটা বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। তো কারা কারা বুঝছো একটু জানাও আমাকে চ্যাট বক্সে যে ভাইয়া হু আর হুজ এর ব্যবহারটা। হ্যাঁ ভাইয়া, অপশনে হু নাই দেখেই তো দ্যাট অ্যান্সার হবে, তো এখানে হু দ্যাট দুটোই হতে পারে। ঠিক আছে, ওকে। একজন লিখেছো ভাইয়া 40 মাইলস এর পরে ইজ হইলে থ্রি সিস্টার্স এর পরে কেন ইজ হবে না? আচ্ছা দেখো 40 মাইলস তুমি তারপরে বলতে পারো $5,000, কিংবা তুমি বলতে পারো 5 আওয়ার্স। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যখন পড়ানো হবে তখন তোমাদেরকে এইটাও বিস্তারিত পড়ানো হবে। এখন তারপরে প্রশ্ন করেছি উত্তর দিচ্ছি, যেহেতু আজকে প্রথম ক্লাস। পরবর্তী ক্লাসে এই ধরনের প্রশ্নগুলো পড়ানোর হয়তো আমরা সময় পাবো না। দেখো, কোনো বাক্যে যদি তোমার সময়, দূরত্ব কিংবা একক, টাইম, ডিস্টেন্স অথবা মানি, সময়, দূরত্ব কিংবা অর্থ, টাইম, ডিস্টেন্স অথবা মানি, এদের আগে যেই একক কিংবা যেই ইউনিটি বসুক না কেন এদের পরে ভার্বটা সবসময় সিঙ্গুলার হয়। তুমি 1 মাইল বললেও ভার্ব সিঙ্গুলার, তুমি 1000 মাইলস বললেও ভার্বটা সিঙ্গুলার, এটা নিয়ম। কারণ যখন রাস্তাটা কল্পনা করা হয় পুরোটাকে এক বিষয় হিসেবে চিন্তা করে নেওয়া হয়। যেমন 40 কিলোমিটার, এটা লম্বা একটা সিঙ্গেল একটা রাস্তা। 5,000 টাকা যখন একসাথে থাকে তখন চিন্তা করে নেওয়া হয় $5,000 একসাথে আছে। তো $5,000 এর পরও ইজ বসে, 5 আওয়ার্স এর পরও ইজ বসে, এটা হচ্ছে একজনের একটা ব্যতিক্রমী নিয়ম। আর এছাড়া তো আমরা জানি যে হি থাকলে তোমার ভার্বটা হয়ে যায় কি? সিঙ্গুলার। দে থাকলে ভার্বটা প্লুরাল হয়ে যায়। দে মানে কি? দে মানে কি? ইউ, হি অ্যান্ড আই, এটাকেই তো দে বলা হয়। তো এটার পরে তো ভার্বটা প্লুরাল হবে। তার মানে অ্যান্ড দ্বারা যুক্ত একাধিক সাবজেক্ট বা কোনো যদি তোমার নাউন বা প্রোনাউন তারা যদি প্লুরাল হয় তারপরে ভার্বটা তো প্লুরাল হবে, এটা জানা কথা। আমরা কি বলি? 5 স্টুডেন্টস। যদি বলি 5 স্টুডেন্টস, এরপরে ইজ বলবো নাকি আর বলবো? অবশ্যই এখানে আর বলবো, কারণ স্টুডেন্টসটা প্লুরাল। তো এগুলো খুবই সিলি জিনিস, তারপরে প্রশ্ন করেছো বিধায় উত্তর দিলাম। তো যাই হোক, আমরা রিলেটিভ প্রোনাউনের ব্যাপারটা বুঝলাম। এরপর দেখো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বা তোমার রিফ্লেক্সিভ প্রোনাউন যা আছে এগুলো তোমরা পারবা। যে মাসুম ইন্ট্রোডিউসড হিমসেলফ, এটা হচ্ছে তোমার রিফ্লেক্সিভ প্রোনাউনের উদাহরণ। এগুলো কম বেশি আইডিয়া আছে। দেখো রিফ্লেক্সিভ প্রোনাউনের এইটার অ্যান্সার কি হবে বলো? হ্যাঁ, 20 ডেজ এর পরে তোমার কি হবে? তুমি যদি এটাকে একসাথে কল্পনা করো তাহলে ভার্বটা সিঙ্গুলার, আর যদি ভেঙে ভেঙে কল্পনা করো তাহলে ভার্বটা প্লুরাল। বল এটার অ্যান্সার কি হবে? লেট ড্যাশ ইন্ট্রোডিউস ড্যাশ টু ড্যাশ। দেখো, প্রথম কথা, লেটের পরে মি বসবে, লেট মি গো, লেট মি ইন্ট্রোডিউস, তাহলে অবজেক্টিভ ফর্ম। লেট মি ইন্ট্রোডিউস ইউ, তোমাকে কার সাথে? তোমাকে তার সাথে। তো প্রিপজিশনের পরে সাধারণত অবজেক্টিভ ফর্ম বসে, সেই জন্য এইটাও একটা অবজেক্টিভ ফর্ম, এইটাও একটা অবজেক্টিভ ফর্ম। মাঝখানে একটা তোমার ইউ এর সাবজেক্ট অবজেক্টিভ ফর্ম তো সেম, তাহলে এখানে অ্যান্সার হবে লেট মি ইন্ট্রোডিউস ইউ টু হিম। তাহলে অ্যান্সার হবে বি নাম্বারটা, লেট মি ইন্ট্রোডিউস ইউ টু হিম। এটা সহজ, সবাই পেরেছো, থ্যাংক ইউ সো মাচ। তাহলে সামনের দিকে যদি চলে যাই, দেখো দ্যাট এটা কোন ধরনের প্রোনাউন? এটা এক ধরনের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো তোমরা যদি প্রোনাউনের ব্যাপার স্যাপারগুলো ভালো করে বুঝো তাইলে কিন্তু প্রোনাউন রেফারেন্সিং এর সমস্যা হওয়ার কথা না। তারপর আমি তোমাদের কিছু টিপস এন্ড ট্রিক্স দিতে চাই যেগুলো দিয়ে প্রোনাউন রেফারেন্সিং অ্যান্সার করতে পারবা। সো প্রথম কথা, একটা বাক্যে ঠিক কোথায় কোথায় প্রোনাউন আছে
সেটা তো চেনা দরকার। এই জন্যই তোমাদের কাছে প্রোনাউন রেফারেন্সিং গুলো মানে প্রোনাউনের ক্লাসিফিকেশন গুলো দেওয়া হয়েছে, যে ইচ আদার একটা প্রোনাউন, ওয়ান অ্যানাদার একটা প্রোনাউন, দিস দ্যাট দিস দোস এরা প্রোনাউন। প্রোনাউন আর কে কে হতে পারে? মাই সেলফ, আওয়ার সেলফ, ইয়োর সেলফ, এগুলো এক ধরনের প্রোনাউন। তারপরে দেখো নাইদার, আইদার, এভরিওয়ান, এনিওয়ান, নো ওয়ান, এরা এক ধরনের প্রোনাউন। তারপরে হু, হোজ, হোম, হুইচ, দ্যাট এরা প্রোনাউন, এরাও তোমার এক ধরনের প্রোনাউন। তারপরে কি তোমাদের আই, মি, শি, হি, দে, এরাও তোমার কিন্তু এক ধরনের প্রোনাউন। তো তোমার পরীক্ষার হলে প্রথম কাজ হবে পুরোটা প্রশ্নে পড়ার পরবর্তীতে যতগুলো তোমার কাছে প্রোনাউন চোখে পড়ে সেই প্রোনাউন গুলোকে একটু মার্ক করা, যে হ্যাঁ এইখানে একটা প্রোনাউন আছে, এইখানে একটা প্রোনাউন আছে, এখানে একটা প্রোনাউন আছে। তো কখন কোন প্রোনাউন বসাবো এইটা বসানোর পেছনে তোমার যে কয়টা বিষয় মাথায় রাখতে হবে। দেখো নাম্বারের বিষয়টা, যে সিঙ্গুলারে আছে নাকি প্লুরালে আছে, দেখো সিঙ্গুলার নাকি প্লুরাল এইটা ভালো করে খেয়াল করতে হবে আমার। যেমন আমি শুরুতে এখানে বললাম হচ্ছে রহিমের কথা, তাহলে রহিমের পরে কি আমি এখানে চাইলে দে বসাইতে পারবো? না, কি বসাইতে হবে আমাকে? হি বসাইতে হবে। আর আমি যদি দেখি যে এখানে রহিম এন্ড করিম বলা আছে এখানে আমার, তাইলে কি বসাবো তাদের বদলে? তাদের বদলে বসাইতে হবে আমাকে দে। তাহলে প্রথম জিনিস মাথায় রাখতে হবে আমাদের নাম্বারের বিষয়টা। সেকেন্ড জিনিস মাথায় রাখতে হবে আমাদের জেন্ডারের বিষয়টা, যে জেন্ডারটা ঠিক আছে কিনা, ম্যাসকুলিন, ফেমিনিন, নাকি এটা হচ্ছে তোমার কমন জেন্ডার, নাকি হচ্ছে তোমার নিউটার জেন্ডার, এটা দেখতে হবে। যেমন রহিমের এখানে হি বসাইছি, এখানে যদি আমি দেখি রহিমা লেখা আছে, তাইলে সেখানে কি বসাবো আমি? সেখানে শি বসাবো। যদি দেখি না কোনো তোমার মেল ফিমেল কিছুই নাই, চেয়ার টেবিলের কথা বলা আছে বা কোনো নিউটার জেন্ডার, সেক্ষেত্রে কি বসাবো আমি? ইট বসাবো। এটা হচ্ছে তোমার মূল কথা। তাইলে আমার জেন্ডারের বিষয়টা মাথায় রাখতে হইলো। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা মাথায় রাখবো সেটা হচ্ছে বাক্যে কোনটা বসাইতে হবে আমার। এখানে সাবজেক্টিভ ফর্ম বসাবো, অবজেক্টিভ ফর্ম বসাবো, নাকি আমরা পজিটিভ ফর্ম বসাবো, এইটা আমাদেরকে খুব ভালো করে দেখতে হবে। সাবজেক্টিভ, অবজেক্টিভ নাকি পজিটিভ ফর্ম। সাবজেক্টিভ ফর্ম কখন বসাবো? যখন দেখবো তার জন্য একটা এক্সট্রা ভার্বের বরাদ্দ আছে, তখন আমরা সাবজেক্টিভ ফর্ম বসাবো। যদি দেখি না এক্সট্রা কোনো ভার্বের বরাদ্দ নাই, তখন আমরা সেই জায়গাটাতে কি বসাবো? একটা অবজেক্টিভ ফর্ম বসাবো। এন্ড ফাইনালি পজিটিভ ফর্ম কোথায় বসাবো? ধরো একটা গ্যাপের পরে অন্য একটা শব্দ আছে, ড্যাশ চেয়ার, আমরা কি হিম চেয়ার বলি? মাইন তোমার তারপরে কি বলে মি চেয়ার বলি? বলি না। কি বলি? হিজ চেয়ার বলি অথবা মাই চেয়ার বলি। তার মানে তোমার মালিকানায় কিছু বুঝাচ্ছে বা এরপরে কোনো নাউনের কথা উল্লেখ করা আছে, তখনই কিন্তু আমরা পজিটিভ প্রোনাউনটা বসায় দেই। তাহলে এই তিনটা বিষয় মাথায় রাখলে প্রোনাউন রেফারেন্সিং নিয়ে কারো সমস্যা হওয়ার কথা না। প্রথম জিনিস নাম্বার সিঙ্গুলার না প্লুরাল, জেন্ডার ম্যাসকুলিন ফেমিনিন নাকি নিউটার, আর সাবজেক্টিভ নাকি বসাবো, অবজেক্টিভ বসাবো নাকি পজিটিভ ফর্মে বসাবো। এই তিনটা বিষয় যারা মাথায় রাখতে পারবা তাদের কোনো সমস্যা নাই। সো এই তিনটা জিনিস মাথায় রেখে তোমরা কিছু প্রশ্ন বাসায় নিজেদের মতো করে প্র্যাকটিস করতে পারো, তোমাদের স্লাইডে দেওয়া আছে। আর টেনশনে তো কিছু নাই, তোমাদের নেক্সট ক্লাসটাতেও কিন্তু পুরোপুরি প্রোনাউন রেফারেন্সিং নিয়েই হবে। সো আজকের ক্লাসে কিন্তু প্রোনাউনের ক্লাসিফিকেশনটা একটু দেখালাম। নেক্সট ক্লাসে কিন্তু পুরোপুরি ভাবে আমরা এটাই দেখাবো যে যখন আমরা অ্যাপ্লাই করতে যাই এই বিষয়গুলোর অ্যাপ্লাই কিভাবে হবে। সো প্রোনাউন রেফারেন্সিং এর উপর এই জন্যই কিন্তু দুইটা ক্লাস রাখা হয়েছে। তো আজকের দিনেই সব পড়ে ফেলবো এরকম মেন্টালিটি কিন্তু রাখা যাবে না। মাথায় রেখো যে প্রোনাউন রেফারেন্সিং নিয়ে নেক্সট ক্লাসটা হবে, আমরা সেখানে তোমাদেরকে ইমপ্লিমেন্ট করে দেখাবো যে নাম্বারের বিষয়টা কিভাবে কাজে লাগে, জেন্ডারের বিষয়টা কিভাবে, সাবজেক্টিভের বিষয়টা কিভাবে। একজন বলেছো ভাই ওয়ান আদার আর হচ্ছে ইচ আদারের ব্যাপারটা আবার বলেন। দুইজনের ভিতর হইলে ইচ আদার হয়, দুইয়ের বেশি বিষয়ের ভিতর হইলে ওয়ান আনাদার হয়। এখানে 3 না থেকে 4 থাকতে পারতো, 5 থাকতে পারতো, শুধু দা সিস্টার্স থাকতে পারতো, তাইলেও ওয়ান আনাদার হইতো। যখন তোমার দুইজন কথাটা উল্লেখ থাকবে তখনই ইচ আদার বসে। ঠিক আছে ভাইয়া? মাই আর মাইনের তফাৎ কি? মাই হচ্ছে তোমার একটা প্রোনাউন আর মাইন হচ্ছে তোমার একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, সরি, মাই হচ্ছে তোমার একটা, উল্টা বলছি, মাই হচ্ছে তোমার একটা অ্যাডজেক্টিভ আর মাইন হচ্ছে তোমার একটা প্রোনাউন। এগুলো তোমরা আরো ভালো করে শিখবা যখন তোমাদের অ্যাডজেক্টিভ শেখানো হবে। সো দুইটাই পজিটিভ ফর্মে থাকে, কিন্তু মাইকে কেন অ্যাডজেক্টিভ বলা হয় খেয়াল করে দেখো। মাই বুক, বুক শব্দটা একটা নাউন, আমরা কি জানি নাউনের আগে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। মাথায় রাখবা একটা প্রোনাউন তখনই প্রোনাউন হয় যখন সে একা একা থাকে, কিন্তু প্রোনাউনের পরে কোনদিন যদি কোনো নাউন বসে সে আর প্রোনাউন থাকে না, সে চেঞ্জ হয়ে অ্যাডজেক্টিভ হয়ে যায়। কি হয়ে যায়? সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন আমি বলতে পারি দিস বুক, এইখানে কিন্তু দিস বুকের দিস শব্দটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে দিস কখন প্রোনাউন? আমি যদি বলি দিস ইজ মাই বুক, দেখো দিস ইজ মাই বুক, এখানে দিসের পরে সরাসরি কোনো নাউন আছে? নাই। তার মানে এইখানে সে একটা প্রোনাউন, এইখানে সে একটা অ্যাডজেক্টিভ। তেমনি ভাবে দেখো মাইনের পরে কিন্তু অন্য কিছু কখনোই বসে না। মাইন বুক বলা হয়? বলা হয় না। তার মানে মাইন একটা প্রোনাউন। কিন্তু মাই শব্দের পর সবসময় পেন, মাই পিসি,
মাই বুক, এরা বসে। তার মানে মাই শব্দটা একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে ভাই, পার্টস অফ স্পিচ কবে শেখানো হবে? এই তো দেখ শেখানো শুরু হয়েছে। প্রত্যেকটা ক্লাসে তোমাদের একটু একটু করে আইডিয়া দেওয়া হবে, বুঝতে পেরেছো? এটাই হচ্ছে মূল কথা। ভাই কোনটা কি প্রকারের প্রোনাউন কিভাবে বুঝবো? তোমাদের তো ক্লাসিফিকেশন মুখস্থ করতে হবে না, চিনলেই হবে। তোমাদের তো পরীক্ষায় আসবে না কোনটা রেসিপ্রোকাল কোনটা ডিস্ট্রিবিউটিভ, ঠিক আছে ভাই? কিছু না থেকে প্লুরাল থাকলে ওয়ান অ্যানাদার হবে, ইয়েস। এইগুলো সুন্দর প্রশ্ন যে ভাই কিছু নাই শুধু প্লুরাল ফর্ম আছে, তখন কি ব্যবহার করবো? ইচ আদার নাকি ওয়ান অ্যানাদার? তখন ওয়ান অ্যানাদার ব্যবহার করব। মানে শর্ত একটাই, ইচ আদার তখনই ব্যবহার করব যখন দুইজন থাকবে, ঠিক আছে? ওকে ভাই, দিস বা দিস এর আগের নাউন উল্লেখ করতে হয় না, দিস বা দিস এর পর আগের নাউন উল্লেখ করতে হয় না, মানে বুঝি নাই, তোমার প্রশ্নে বুঝি নাই। যাই হোক, তো মোটামুটি আমাদের প্রোনাউন রেফারেন্সিং মানে আজকের জন্য এতটুকুই। তোমাদের নেক্সট ক্লাসে তোমাদের প্রোনাউন রেফারেন্সিং এর বাকি যত কনফিউশন সেটা দূর করে দেওয়া হবে। আজকে জাস্ট তোমাদেরকে আইডিয়া দিলাম, নেক্সট ক্লাসে এটাকে কমপ্লিট করে দেওয়া হবে, বুঝতে পেরেছো? তো এখন মনে হয় আমরা কিছু প্রশ্ন নিতে পারি ভাইয়া। তো ওদের যদি কোনো টপিক রিলেটেড প্রশ্ন থাকে তো প্রশ্ন করার আগে জি, তোমাদের যারা কিন্তু রেজেন্ট করে আছে আমরা তাদেরকে অ্যালাউ করে দিচ্ছি, তাহলে ওরা ওকে লাইভে কোশ্চেন করার সুযোগটা পাবে। আচ্ছা, তোমাদের প্রতি রিকোয়েস্ট যে প্রশ্নগুলো অবশ্যই টপিক রিলেটেড প্রশ্ন করো, তাহলে আমাদের জন্য খুব সুবিধা হয়, ঠিক আছে? ওকে, তো প্রশ্ন করতে পারো তোমরা। আচ্ছা, আমরা নওশিনকে পেয়েছি। নওশিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপু, কোন কলেজ থেকে? কলেজের নামটা বলে প্রশ্ন করবা। মুন্সিগঞ্জ থেকে, শ্রীনগর সরকারি কলেজ। আচ্ছা হ্যাঁ আপু, তোমার প্রশ্নটা করো। আচ্ছা ভাইয়া, এখানে যে প্রোনাউন মানে প্রথমে যে উদাহরণগুলো দিলেন প্যাসেজ থেকে, ওখানে সে এর পরিবর্তে দেন বসালেন। আচ্ছা, এগুলা বুঝবো যে শেষে বললেন নাম্বার, জেন্ডার, হুম সাবজেক্ট, এগুলা দেখলে কি এগুলা জানলে বুঝতে পারবো যে কোথায় কি বসাতে হবে? হ্যাঁ, উইমেন তুমি বলো, এটা সিঙ্গুলার নাকি প্লুরাল? উইমেন শব্দটা WOMEN, এটা সিঙ্গুলার না প্লুরাল বলো? প্লুরাল। প্লুরাল, তাহলে প্লুরালের পরে হি হি বসে, সি বসে নাকি দেম বসে? দেম। হ্যাঁ, তাহলে দেখো বোঝা যাচ্ছে না কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল হলে কি বসে? বোঝা যাচ্ছে না? জি ভাইয়া। হ্যাঁ, জি। এভাবেই অ্যান্সার করতে পারবা। সো এই কয়টা বিষয় মাথায় রাখলেই হবে। থ্যাংক ইউ আপু তোমার প্রশ্নের জন্য। আম্মার। ভাই আর হ্যাঁ নওশিন বলো, তোমার কি আরো কোনো কোশ্চেন আছে? জি, আর কোশ্চেন আছে, ফার্স্ট পেপার থেকে কিছু কোশ্চেন আছে। বলো। হ্যাঁ আপু, প্রশ্ন করতে পারো। কিছু ওয়ার্ডের মিনিং, এই যে একসেপ্টেন্স মানে কি? এক্সেপ্টেন্স মানে হচ্ছে গ্রহণযোগ্যতা। আহ, তারপরে হচ্ছে রিপ্রেশন। রিপ্রেশন মানে অত্যাচার, অন্যায়। আপু দয়া করে এই ধরনের প্রশ্ন করা একটু স্কিপ করব। এটা তো ডিকশনারি তো খুললেই বা তোমরা জুমে জয়েন করছো মানে কি সবার বাসায় তো নেট কানেকশন অবশ্যই আছে, নাহলে জুমে জয়েন করতে পারি না। নেটে সার্চ দিলেই তো হয়। এরকম যদি লিস্ট করে যদি ওয়ার্ড মিনিং জিজ্ঞেস করতে থাকো তাহলে বাকিরা ইম্পর্টেন্ট প্রশ্ন করতে পারবে না। এগুলো নিয়ে তো সবগুলো পড়ানো হয়েছিল যে রিপ্রেশনের মিনিং কি, অ্যাকসেপ্টেন্সের মিনিং কি। সো থ্যাংক ইউ তোমার প্রশ্নের জন্য। নেক্সট ওয়ান। নাও আম্মার। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, কোন কলেজ বলছিলাম নাম যে বলে প্রশ্ন করো। আমি আমার হ্যাঁ এই বলছিলাম যে নেলসন ম্যান্ডেলার যে পেজটা পড়াইছিলেন সেটাতে একটু যাবেন। হ্যাঁ প্যাসেজ বলো তোমার। সেখানে হ্যাঁ একটা বলো কি ওয়ার্ড, প্রশ্ন। এখানে একটা রিকগনিশন একটা হ্যাঁ ওয়ার্ড আছে সেকেন্ড লাইনে। হুম হুম এখানে বইয়ে দেওয়া আছে হ্যাঁ বলো। বইয়ে দেওয়া আছে রিকনসিলিয়েশন। আচ্ছা রিকনসিলিয়েশন, হ্যাঁ, এইখানে বানানটা আচ্ছা ভুল আছে, রিকনসিলিয়েশন থাকতে কারেকশন। আচ্ছা ঠিক আছে, বাবলু ভাই। রিকনসিলিয়েশন মানে হচ্ছে পুনর্মিলন, পুনর্মিলন হবে। আচ্ছা আমি এটা চেঞ্জ করে দিব নি। আচ্ছা, এবার প্রনাউন রেফারেন্সিং এর মধ্যে ফার্স্ট যেটা প্র্যাকটিস করেছিলেন সেখানে হুম হুম বলো বলো প্রথমটা। উম, হুম এখানে যে দো মানে থার্ড লাইনের মধ্যে হ্যাঁ যেটা থার্ড লাইন। এখানে মিনিং অফ ইট, তো দো দ্য ম্যান ডিড নট নো দ্য মিনিং অফ ইট, এখানে এটা কি বুঝাইছে? ইটটা কি চেঞ্জ করতে হবে? দো দ্য মিনিং অফ, দো আচ্ছা দ্য ম্যান এখানে ডিড হ্যাঁ নট। সুন্দর কথা বলেছো। হ্যাঁ ডিড নট মিনিং, এখানে ইট দিয়ে কাকে বোঝানো হচ্ছে? ইংলিশ ওয়ার্ড গুলোকে দিয়ে বোঝানো হচ্ছে। সো এখানে আমরা দোজ ইউজ করতে পারি। হ্যাঁ এখানে ঠিক কথা বলেছো, এখানে মিনিং অফ দোজ ওয়ার্ডস, এখানে দোজ ওয়ার্ডস আমরা বলতে পারি। ঠিক আছে, এখানেই তোমার ইটটাকে চেঞ্জ করে আমরা দোজ ওয়ার্ডস বলবো। হি ইউজড
দেম বা দোজ ওয়ার্ডস, এর পরবর্তীতে আমরা দোজ ওয়ার্ডস না দিয়ে পরবর্তীতে দেম দিতে পারি। তো এখানে হ্যাঁ, ইটকে চেঞ্জ করে আমরা দোজ ওয়ার্ডস লিখতে পারি, ঠিক আছে? তাইলে এখানে ইটকে চেঞ্জ করে আমরা লিখবো দোজ ওয়ার্ডস, কারণ এটা হচ্ছে ইংলিশ ওয়ার্ড গুলোকে তোমার রেফার করছে, দ্যাট ইজ ওয়াই এটা দোজ হতে পারে। ওকে, এরপরের মানে হ্যাঁ বলো। এরপর আরেকটা যেটা গিয়েছিল আর কি, হ্যাঁ এটা এখানের মধ্যে থার্ড লাইনে যে দ্যাম ইউজ করছিল না, পপুলেশন বুঝাইছিল যে ইট, তো কিপিং হাফ অফ ইট। তো আমি এখানে যদি আমার মাথায় প্রথমে আসছিল পপুলেশন, আমি কি পপুলেশনটা ইউজ করতে পারবো নাকি ভুল হবে? পপুলেশন, তোমার প্রথম কথা হচ্ছে তোমার প্রোনাউন রেফারেন্সিং যেহেতু কাজ, এখানে প্রত্যেকটা জায়গায় আমরা প্রোনাউন না বসাই তো কারো নাম দিতে পারি, প্রত্যেক জায়গায় তো উইমেন লিখতে পারি, কেন লিখি না? কারণ একই শব্দের তো বারবার রিপিটেশন তো করবো না, এটাকেই তো বলা হয় তোমার প্রোনাউন রেফারেন্সিং। এখানে পপুলেশন লেখাই আছে, তাহলে এখানে তোমার কেন পপুলেশন লিখতে হবে? তাহলে এখানে উইমেন, এখানে কি তুমি উইমেন লিখবা? লিখবা না। তাহলে এখানে পপুলেশন আছে, এখানে আমি দেম না দিয়ে কেন পপুলেশন দিব, তুমি বলো? ক্লারিফাই করার জন্য আর কি, মানে একটু হ্যাঁ, স্পষ্ট করার জন্য। exactly. না না, এখানে স্পষ্ট করার কিছু নাই, এখানে দেম বলতে তোমার হাফ অফ ইট বলতে এখানে পপুলেশনটাই বোঝানো হচ্ছে, ঠিক আছে? এই জন্য এখানে পপুলেশন দেওয়ার কিছু নেই, এখানে ডিরেক্ট আমরা দেম দিয়ে দিব। আচ্ছা, এটুকুই ছিল আমার। ওকে, থ্যাংক ইউ। ইফতেখার রহমান। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কোন কলেজ? জি ভাই, কুমিল্লা কালেক্টর স্কুল কলেজ আর কি, কুমিল্লা ভাইয়া। হ্যাঁ বলো প্রশ্ন। জি ভাই, যে আপনি যে যে প্রনাউন একটা রুল বলছিলেন না, 1 2 3 2 3 1, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই ওইগুলোতে মানে আপনি বলছিলেন যে 1 2 3, কিন্তু ভাই বই আছে আর কি যেটা নবোদয়তে 1 3 2, এটা নিয়ে একটু confusion আমি ছিল আর কি। ক্লাসে মনোযোগ ছিলা? আমি কি বলেছিলাম বইয়ের ব্যাপারে? জি ভাইয়া, হ্যাঁ কি অনেক বই বলেছিলাম অনেক বলো? রকম আছে হ্যাঁ, অনেক বই অনেক ভাইয়া। রকম আছে। হ্যাঁ, আমরা যেটা পড়াচ্ছি সেটাকেই তোমরা নিয়ম হিসেবে ধরে নিবা এখান থেকে, কারণ ক্লাসে আমরা সবকিছু স্টাডি করে তারপরে তোমাদেরকে পড়াই, ঠিক আছে? তো এখানে ও 1 3 2 কিংবা তোমার 3 1 2 এরকম কোনো নিয়ম নাই, বা 3 2 1 এর কোনো নিয়ম নাই। তোমার দুটো নিয়মই প্রযোজ্য, একটা 231 আর একটা হচ্ছে 123, এর বাইরে কোনো নিয়ম নাই, ঠিক আছে? এর বাইরে যেগুলো দেয়া আছে ওইগুলো তোমার বিভিন্ন জায়গায় লোকাল বই টইয়ে থাকতে পারে, এগুলো কোনো একসেপ্টেবল নিয়ম না। তো আশা করি এই সংক্রান্ত আর ঝামেলা যাতে না জি থাকে। ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, কোন কলেজ? কলেজের নাম বলে প্রশ্ন করো। হলিক্রস কলেজ থেকে। হ্যাঁ প্রশ্ন। ভাইয়া আমরা হচ্ছে নেলসন ম্যান্ডেলার ফার্স্ট পেজটাতে একটা লাইন পড়েছিলাম যে উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন। বলো। মানে এই লাইনটাতে আমরা উই হ্যাভ অ্যাট লাস্ট, মানে এখানে দুইটা কমা কেন ইউজ করলাম? আমি যদি এখানে কমাটা না ইউজ করতাম? কোনো সমস্যা নেই, কমাটাকে ইউজ না করলে অ্যাট লাস্ট এটা তোমার হচ্ছে একটা অ্যাডভার্ব অফ টাইমের মতো কাজ করতো, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তখন এটা বাক্যের শুরুতে অথবা শেষে চলে যাইতো, কারণ অ্যাডভার্ব অফ টাইম বাক্যের শুরুতে অথবা শেষে বসে। অ্যাট লাস্ট উই হ্যাভ অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন। সো এটাকে তুমি কমা না দিয়ে শুরুতেও দিতে পারো, লাস্টেও দিতে পারো, কিন্তু এখানে আমরা বাক্যের মাঝখানে যখন কমা দিয়ে এভাবে লিখি তখন তার মানে এটাকে বাদ দিলেও আমার বাক্যের অর্থের কোনো পরিবর্তন ঘটবে না, একটা তোমার অ্যাপোজিটিভের মতো এটা কাজ করে। তো এটা মাঝখানে এভাবে কমা দিয়ে লেখা যায়, কিন্তু মাঝখানে যদি লিখতে চাও দুইটাকে কমা দিয়ে আলাদা করে দিতে হবে, তার মানে তুমি বুঝাচ্ছ যেটা বাক্য থেকে আলাদা, এটাকে আমি যদি বাদ দিয়ে দিই কোনো সমস্যা নাই। কিন্তু তুমি যদি কমা ছাড়া লিখতা তাহলে অ্যাট লাস্টটা বাক্যের মাঝখানে লিখতে পারতা না, হয় শুরুতে লিখতে হতো নাহলে লাস্টে লিখতে হইতো, যেহেতু এটা একটা অ্যাডভার্ব অফ টাইম। জি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া। হ্যালো, আসসালামু কোন আলাইকুম কলেজ ভাইয়া। আচ্ছা, একজন একজন করে আসি আমরা। জি হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া, তুমি বলো আগে হ্যালো। ভাইয়া, কোন কলেজ? কলেজের নাম বলে প্রশ্ন করো যে আমার ভাইয়া। হচ্ছে- আমি চিটাগং ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে বলছি। হ্যাঁ, ওই যে আমি বলতে চাচ্ছিলাম ওই যে টাইপস অফ প্রোনাউন আর প্রোনাউন রেফারেন্স, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? টাইপস অফ প্রোনাউনে তো তোমার প্রোনাউনের প্রকারভেদগুলো দেখানো হয়, আর প্রোনাউন রেফারেন্সিং হচ্ছে তোমার একটা মানে অ্যাপ্লাই করা একটা বিষয়, যেখানে আমরা হচ্ছে মানে কোনো জায়গায় যদি ভুল ব্যবহার থাকে সেই ভুল ব্যবহারগুলোকে কারেক্ট করে লিখি। আর টাইপস অফ প্রোনাউনে তোমাকে চিনানো হয় কোনটা কোন ধরনের প্রোনাউন, আর প্রোনাউন রেফারেন্সিং এ কোন জায়গায় কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন বসে সেটার ব্যবহারটা শিখি। সো দুইটা টোটালি আলাদা, একটা থিওরিটিক্যাল আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল, এভাবে চিন্তা করতে পারো। ও আচ্ছা আচ্ছা। আর ভাইয়া ওই যে আমাদের সেকেন্ড সিন প্যাসেজ যে ওইখানে একটু যেতে পারবেন? হ্যাঁ শিওর, হ্যাঁ বলো। জি ভাই, এখানে যে দেখেন সেকেন্ড লাইনে যে আন্ডারস্ট্যান্ড দেয়ার ইম্পোর্ট, এখানে ইম্পোর্ট শব্দটার অর্থ এক্স্যাক্টলি কি বোঝাচ্ছে? এখানে তো মানে আমদানি রপ্তানি তো না। না না না,
মানে তাদের হচ্ছে অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দেয়ার ইম্পোর্ট, মানে তারা ঠিক কি ভাবতেছে, তাদের ভিতরে কি চলতেছে, মানে সেই সংক্রান্ত আমরা সবকিছুই জানি। মানে তাদের মাথায় আমাদেরকে নিয়ে কি চলতেছে বা বর্তমান কন্ডিশন বুঝাইতে সেই অর্থে এখানে ইম্পোর্ট শব্দটা ব্যবহৃত হয়েছে, ঠিক আছে? আমদানি রপ্তানি বুঝাচ্ছে না এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, এটাই ছিল। ওকে, ঠিক আছে, লাস্ট কোয়েশ্চেন দিয়া। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কোন কলেজ? ভাইয়া কক্সবাজার গভর্নমেন্ট কলেজ। হ্যাঁ, প্রশ্ন। ভাইয়া ওই যে প্রোনাউন রেফারেন্সিং এর ফার্স্ট প্রোনাউন রেফারেন্সিং এর পরের কোশ্চেনটা একটু যাওয়া যাবে? হ্যাঁ, শিওর। দেখো, ভাই এর পরের কোশ্চেনটায়, মানে এর পরে একটা কোশ্চেন ছিল। কি প্রশ্ন ছিল? এই যে ভাইয়া এখানটায় হচ্ছে এখান আহ ভাইয়া চলে গেছে তো। মানে কোন প্যাসেজটা মনে নাই? প্যাসেজটার নাম কি ছিল? মানে স্যার ভাইয়া প্যাসেজ না, মানে এর পরের একটা কোশ্চেনটাই হচ্ছে এই আমার কোশ্চেনটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এখানটায় ভাইয়া এই যে আপনি যে হুইচ দিছেন, সো এটার বদলে কি আমরা এখানটায় হোয়াট ইউজ করতে পারতাম? They developed a program what has been defined. What কে নরমালি আমরা এভাবে তো ইউজ করি না। হিমেল ভাই যদি একটু ক্ল্যারিফাই করতেন, আমরা কি হোয়াট কে এভাবে রিলেটিভের মাঝখানে সচরাচর কি ব্যবহার করি এভাবে না? আমরা যতদূর জানি যে এখানে হুইচ আর দ্যাটের ব্যবহারই হয়। তাও যায়, বাট সেটা ইনফর্মাল হয়। হোয়াট হ্যাঁ, দিয়ে তুমি informal. নাউন ক্লজে স্টার্টিং করতে পারো, হোয়াট ইউ সেড ইজ ট্রু, লাইক এরকম। এক্স্যাক্টলি ভাই। তাহলে ভাইয়া এই ক্ষেত্রে তাহলে আমরা হোয়াট ইউজ করব না, তাই না? না, না করাটাই বেটার, তোমাদের প্রতি সাজেশন থাকছে যে না আচ্ছা করাটাই ভাইয়া, বেটার। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। ওকে, থ্যাংক তো ইউ। ভাইয়া আসসালামু আলাইকুম। ওকে, আচ্ছা, আরেকজন যেহেতু আসছে, এটাই লাস্ট কোয়েশ্চেন আমাদের আজকে। হ্যাঁ ভাইয়া, কলেজের নাম বলে প্রশ্ন করো। ভাইয়া আমি কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজ থেকে বলছি। হুম। হ্যাঁ, এই যে বঙ্গবন্ধুর যে পেজটা আছে ওটাতে একটু যা। বলো। হ্যাঁ, এখানে যে আছে যে উই ওয়ার টু সিট ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি, এখানে ওয়ার টু যে ফ্রেজটা আছে ওয়ার টু সিট, ওটা কোন কোন ক্ষেত্রে আমরা বেশি ব্যবহার করি? আমরা হ্যাড টু যেখানে ব্যবহার করি, ওয়্যার টু সেখানে ব্যবহার করতে পারি। যেমন আই হ্যাভ টু গো বা আই অ্যাম টু গো আমরা বলতে পারি, ঠিক আছে? তেমনি হ্যাড টুর জায়গায় আমাদেরকে এটা করতে হয়েছিল, অ্যান্ড আমাদের এটা বসার কথা ছিল, মানে হোয়াট আই অ্যাম সাপোজ টু ডু, এইটাকে ক্লিয়ারলি বোঝানোর জন্য হি আর টু অথবা হি ইজ টু অথবা দে আর টু অথবা আই অ্যাম টু অথবা পাস্ট টেন্সের ক্ষেত্রে উই ওয়্যার টু ব্যবহার করতে পারি, মানে হোয়াট উই ওয়্যার সাপোজ টু ডু এটা বোঝানোর জন্য, ঠিক আছে? এটাই হচ্ছে মূল কথা, মানে হ্যাড টুর ব্যবহার। হ্যাঁ বলো। জি ভাই, বুঝতে পেরেছি। এখানে যে আরেকটা যে থার্ড প্যারাতে আছে যে দ্য হিস্টোরি অফ বেঙ্গল ইজ দ্য হিস্টোরি অফ এ পিপল, এখানে এ পিপল দ্বারা কি বোঝানো হয়েছে? The history of Bengal is the history of a people who have repeatedly, এখানে হ্যাঁ অনির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। তোমার হচ্ছে এটা তোমাদেরকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টও পড়ানো হবে যে আ নাম্বার অফ, দ্য নাম্বার অফ, দ্য পিপল, আ পিপল, এগুলো দিয়ে তোমার অনির্দিষ্ট করে বোঝানো হয়। যখন তোমার কোনো কমন নাউনের আগে এ শব্দটা বসে তখন সবাইকে অনির্দিষ্ট করে বোঝানো হয়, আর দা দিলে সেখানে নির্দিষ্ট করে বলে দেওয়া হইতো কোন মানুষগুলোর কথা বলা হচ্ছে। তো এখানে সবার দুঃখ কষ্টের কথা বলা হচ্ছে অনির্দিষ্ট, দ্যাট ইজ ওয়াই এখানে আ পিপল হয়েছে পিপলের আগে। এখানে আ পিপল দিয়ে কি একটা জাতিকে? না, অনির্দিষ্ট মানুষজনকে বোঝানো হচ্ছে। একটা জাতি হইতেও পারে, নাও হইতে পারে। অনির্দিষ্ট মানুষজনের কথা বলা হচ্ছে, যে ঢালাওভাবে সবার কথা বলা হচ্ছে, যে আমাদের মানে কি বলে জাতি তো না, এখানে কাদের কথা বলা হচ্ছে? পাকিস্তানিদের কথা বলা হচ্ছে, যে আমাদের হিস্ট্রি এরকম, সেই মানুষগুলো যারা তাদের রাস্তা বানাইছে আমাদের মানে রক্ত দিয়ে, এরকম একটা ব্যাপার স্যাপার। তো যাই হোক, আ পিপল কথাটার অর্থ অনির্দিষ্ট মানুষজন, ব্যাপারটা এরকম। আচ্ছা ভাইয়া, ভাইয়া এখানে যে আছে ইন 1958 আইয়ুব খান ডিক্লেয়ার, এখানে আইয়ুব খানের আগে একটা কমা হওয়া উচিত ছিল না? হ্যাঁ, কমা হওয়া উচিত ছিল। আর আরেকটা হচ্ছে Yahya Khan assumed the reins of the government. The latter declared that he would give us a constitution and restore democracy. এখানে assumed the reins of the government, এটার পর একটা কি কমা হওয়া উচিত ছিল? হ্যাঁ, হইতে পারতো। তো এক ক্লাসে কি সব শিখবা? পাংচুয়েশনের ক্লাসে পাংচুয়েশন শিখবো ইনশাআল্লাহ। ভাই ওই যে বইও তো দেখলাম যে দেয়া নাই, সেই জন্য বললাম আর কি। পাংচুয়েশনের ব্যবহারটা তোমার ওইরকম মানে এখনকার আর ওই যুগে ওইভাবে করা হয় না, কোন জায়গায় পাংচুয়েশন বসে না বসে।
বই পুস্তকে তো দেখবা যে লেটারের উপরে যে তারিখ লেখা হয়, তারিখের মাঝখানে কমা দেয় না। তো পাংচুয়েশন যখন পরীক্ষার খাতায় করব তখন পরীক্ষায় আমাদের নিয়ম মেনে করতে হবে, বাট যখন আমরা বই পুস্তক পড়বো, লিটারেচার পড়বো, সব জায়গায় যেগুলো মেনে করবে ব্যাপারটা ওই রকম না। তো সবকিছু নিয়মের ভিতর দিয়ে যাবে না, এটাই স্বাভাবিক। ওকে ভাইয়া। থ্যাংক ইউ। তাহলে আজকে এ পর্যন্তই, আবারও তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।